বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আমরা বসা আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রটির বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি এবং আমার ডানে রয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষক বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর রহমান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। নিষিদ্ধ বাতিল আর বর্জনের রাজনীতি হয়ে দাঁড়িয়েছে এবং তার সঙ্গে ঘৃণাও যুক্ত করা যায় এবং এটা সেই বিগত সরকারের আমল থেকেই শুরু হয়েছে। রাজনীতির এখন প্রধান বিষয় হচ্ছে এগুলো। আপনি একটু ব্যাখ্যা করবেন আইনজীবী হিসেবে, রাজনীতিবিদ হিসেবে কেমন লাগে আপনার? ধন্যবাদ আপনাকে। দেখেন, নিষিদ্ধ করার যেই রাজনীতি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এই সরকার, তো আমরা কিন্তু বলে এসেছি যে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা এবং সেই সাথে যে আইন সংশোধন করা, তাদের কার্যক্রম, এগুলোর ওপর গুম খুনের যেই রাজনীতি আওয়ামী লীগ শুরু করেছিল, ফ্যাসিস্ট একটা স্বৈরাচার সরকারের তকমা তারা যেভাবে পেয়েছে, ভিন্ন মতের কারণে আমাদের ৬০ লক্ষের ওপরে নেতাকর্মীর বিরুদ্ধে যেই মামলা, ১.৫ লক্ষের বেশি, সেই মামলাগুলো কিন্তু এখনও শেষ হয়নি। আমরা আশা করেছিলাম যে সেই মামলাগুলো অন্তত যেন শেষ হয়ে যায়, কিন্তু দুঃখজনক হলো সত্যি শেষ হয়নি। এখন গুম, হাজার হাজার খুন, আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এগুলো যেগুলো করে ঘৃণার উদ্রেক করেছে আওয়ামী লীগ জনগণের মনে, জনসাধারণের মনে। এখন এই কথাটাই বিএনপি বলার চেষ্টা করেছে বারবার যে লেট দ্য পিপল ডিসাইড, যে এটা ওই যে জনগণের রেসপন্সটা কীরকম, কারণ দিনের শেষে তো এটা এন্ডোর্স করবে কারা? জনগণ, পাবলিক। এখন আজকে মনে করেন একটা দল তাদের কার্যক্রম দিয়ে গত ১৬ বছরের অধিককাল বেশি সময় তারা যে রকম একদম একটানা একদম রোলার কোস্টার চালিয়েছে বাংলাদেশের মানুষের ওপর, কোনো রকম ভিন্ন মত হলে কথা বলতে না দেয়া, শুধু তাই না, আরও অনেক কিছুই করেছে। আমাদের সভা সমাবেশ কোনো কিছুই আমরা করতে পারিনি। তো এই রকম অবস্থায় যখন আপনার এই জুলাই আগস্টের যেই গণ অভ্যুত্থান হলো, সেখানে হাজার হাজার ছাত্র জনতার রক্ত, সেখানে বিএনপির বহু, ওয়াসিম আকরাম সহ আমাদের বহু শত শত নেতাকর্মী তারাও আত্মাহুতি দিয়েছেন। আর আমরা তো তার আগে ১৬ বছর কিভাবে সিস্টেম্যাটিক্যালি তাদের ওপর, আমাদের উপর তারা বর্বরোচিত হামলা চালিয়ে এসেছে, সেটা সবাই আপনারা দেখেছেন। এখন আসলে নিষিদ্ধ করা হয়েছে জনগণের দাবির সাথে বিএনপি, আমরা এটা সবসময়ই একমত এবং আমরা সাধুবাদ জানিয়েছি, আমরা এটাকে স্বাগত জানিয়েছি। কারণ এটাও বলা হয়েছে যে বিএনপির পক্ষ থেকে এটা আগেই, বেশ মাস কয়েক আগেই এটা ইন্টারিম গভর্নমেন্ট যারা এখন আছেন তাদেরকে বলা হয়েছিল যে কি করে আওয়ামী লীগের এই ইয়েটা নিষিদ্ধ করা কিংবা অন্যান্য আনুষঙ্গিক বিচারের আওতায় তাদেরকে আনা, আইন কানুন, এসব সংবিধান, বহু জিনিস যেমন এখন এসছে, এই জিনিসগুলো আসলে এটা একটা সময়, এখন এমন একটা সময়, ১৭ বছর প্রায় একরকম গিয়েছে, তারপরে বিশাল বড় একটা চেঞ্জ, স্বৈরাচারের পতন হয়েছে, ফ্যাসিবাদ নেমেছে আমাদের ঘাড়ের ওপর থেকে। এখন এটা একটু যে সিচুয়েশনটা মনে হয়েছে ফ্লুইড, এখন এই সিচুয়েশনটার থেকে উত্তরণ, এটা একটা সময়ের ব্যাপার। আমরা মনে করি যে ধীরে ধীরে আইন শৃঙ্খলা বলুন কিংবা আমাদের অর্থনীতি বলুন, রাজনীতি বলুন, অনেক রকম ইকুয়েশন, অনেক রকম পরিবর্তন, অনেক রকম নতুন নতুন ইনিশিয়েটিভের ভেতর দিয়ে আমরা যাচ্ছি এখন। তো সেগুলো আমরা মনে করছি যে জনগণের যে ম্যান্ডেট, পাবলিক যারা আছেন, আমাদের বাংলাদেশের যে রাজনীতির বদল হয়েছে, বাংলাদেশের রাজনীতির যে একটা পরিবর্তন হয়েছে, আমরা সেটাকে স্বাগত জানাই এবং সেই সাথে আমরা আশা করি যে তাদের সাথে আমরা তাল মিলিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে, আইনের শাসন এবং মানবাধিকার, এগুলো সত্যিকার অর্থে যেহেতু 4টা টার্ম
আমাদের দেশের মানুষ যারা 18-র উপরে বয়স ভোট দিতে পারেনি, আমাদের অসম্ভব বড় একটা সংখ্যা হচ্ছে তরুণ প্রজন্ম যারা ভোট দিতে পারেনি তারা। তো আমরা বিএনপি মনে করি যে দিন শেষে যে একটা নির্বাচিত সরকার জনগণ প্রত্যাশা করে, কারণ একটা নির্বাচিত সরকারই জনগণের সত্যিকার অর্থে আশা এবং আকাঙ্ক্ষার যে প্রতিফলন, গণতন্ত্রের পূর্বশর্ত সত্যিকার অর্থের যে নির্বাচনের ভোটাধিকার, যেই কারণে আপনার অতীতে বহুবার আমরা বলেছি যে আমাদের স্বাধীনতা, আমাদের যে মুক্তিযুদ্ধ, এই গণ অভ্যুত্থান যে 24-এর, এগুলো সব কিছুই একটার সাথে আর একটা ওতপ্রোত। সরকার যেদিন দয়া করে নির্বাচন দিবে, বিএনপি সেদিন নির্বাচনে অংশ নেবে এবং আওয়ামী লীগ নেই, তো মাঠটা একেবারেই, যদিও সাধারণভাবে সবাই বিশ্বাস করেন যে আওয়ামী লীগের আসলে আগামী কয়েকটা নির্বাচনে সুযোগ থাকলেও তাদের আসলে কিছু করবার নেই, মানে জনগণ দ্বারা এমনিতেই প্রত্যাখ্যাত। কিন্তু নানা ক্রিয়াকর্মের মধ্য দিয়ে আসলে তাদের প্রতি এক ধরনের সহানুভূতি তৈরির চেষ্টা চলছে এবং সেই প্রক্রিয়ার মধ্যে বিএনপিও ঢুকে পড়েছে। কারণ বিএনপির আমরা এই একই বিষয়ে নানা রকমের বক্তব্য নানা সময় শুনেছি, কিন্তু মূল বক্তব্যটা যেটা ছিল, কোনটা বক্তব্য আমরা বুঝবো? নেতাদের তো এক এক সময় আমরা এক এক বক্তব্য শুনছি, গুরুত্বপূর্ণ নেতাদেরই। না, আমাদের নেতারা যে আমি কোটো করতে পারবো যদি আপনি চান। না, ঠিক আছে, আমি দেখেছি। আমি বলি কি যে আওয়ামী লীগের বেলায় যে কথাটা বলা হয়েছে যে এটা যেহেতু একটা ইন্টারিম গভর্নমেন্ট এখন আছে, তো এটা ইন্টারিম গভর্নমেন্ট কিংবা নির্বাচন কমিশন এবং দিনের শেষে রাজনীতি তো আপনারা নিজেরাই বহুবার বলেছেন না, রাজনীতি আদালত নির্ধারণ করবে না, রাজনীতি এক্সিকিউটিভ অর্ডারে নির্ধারিত হয় না, রাজনীতি নির্ধারিত হয় জনগণ নির্ধারণ করে। এই জন্যই তো নির্বাচন, এই জন্যই তো আমাদের ভোটের অধিকার। আপনাদের কথা এবং কাজের মধ্যে তো এখন না, আমরা তো নির্বাচন বিভ্রান্ত, আমি বলবো যে আপনারা বিভ্রান্ত কিনা বা পথহারা কিনা। না, আমরা পথহারা না, আমরা বিভ্রান্ত না, আমরা রাইট ট্র্যাকেই আছি। বরং একটা ন্যারেটিভ তৈরি করেছে বিএনপির এগেইনস্টে, যেন বিএনপি আমরা ওই দখল চাঁদাবাজি যেই জিনিসগুলো কিছু এসছে, সেগুলো আপনারা জানেন যে সাথে সাথে আমাদের দল সংগঠন বহু নেতাকর্মীকে এই রকম অ্যালিগেশনে আপনার বহিষ্কার করেছে। এখন এবং ইমেজ দিন যত যাচ্ছে ইমেজটা তত না, ইমেজ ক্রাইসিস না, ইমেজ ক্রাইসিস। দেখেন এখানে একটা জিনিস কি জানেন, সেটা সত্যি হোক অথবা প্রোপাগান্ডা হোক, প্রোপাগান্ডা তো বটেই, আমি বলি এই অভিযোগ বিএনপির বিরুদ্ধে বাড়া ছাড়া কমছে বলে তো আপনারা মনে করতে পারেন না? আমরা দেখছি, না, আপনি যেটা বলেছেন আপনি সঠিকভাবেই বলেছেন। আমরা মনে করছি কি জানেন, এখানে এই যে বিএনপির এগেইনস্টে যে সিস্টেম্যাটিক্যালি একটা প্রোপাগান্ডা, এগুলো করার চেষ্টা করছে, এখানে হয় কি যে মিডিয়া ট্রায়াল একটা ব্যাপার আছে, যে আমরা দেখছি যে একটা কোনো খবর হলেই বিএনপির এগেইনস্টে বিএনপিকে ভিলেন বানাচ্ছে, আমাদেরকে নেগেটিভ একটা চেহারা দেওয়ার চেষ্টা করছে। এখন এই সব জিনিসগুলোতে আমাদের দেশের এই আমরা যেটাকে বলি, দেখেন ভূ রাজনীতির যে বদল এবং ভূ রাজনীতির যে অনেক রকম এখানে বিয়োজন হবে, সংযোজন হবে, সেই সাথে ওয়ার্ল্ড পলিটিক্সের ব্যাপার আছে, এখানে আমাদের যেমন রোহিঙ্গা ইস্যু আছে, ইন্দো প্যাসিফিক ইস্যু আছে, সব কিছু মিলিয়ে এখন এটা একটা কমপ্লেক্স সিচুয়েশন। এখন টাইমটা এটা খুব সহজ সরলীকরণ যে বিএনপি খারাপ, বিএনপি নির্বাচন চাচ্ছে, বিএনপি মানুষের ভোটের অধিকারের জন্য আমরা হাজারের উপর গুম হয়েছি, আমাদের হাজার নেতা। আসলে কি বিএনপি নির্বাচন চাইছে? আমি বলি আপনাকে, অবশ্যই বিএনপি, আমি আপনাকে বলি বিএনপি খুব সিনসিয়ারলি বাংলাদেশের মানুষের বিএনপি মনে করছে ক্ষমতায় যদি ভোটে তো হয়তো পার পাওয়া যাবে, কিন্তু দেশ তো চালানো যাবে না, ওই সব ক্ষমতা যোগ্যতা এখন আর নাই। কেন আমাদের আমি জানি না। না, দেখেন বিএনপি একটা বড় রাজনৈতিক দল, বিএনপির যেই আপনার সাপোর্ট আছে, যদিও এটাকে প্রশ্নবিদ্ধ করার নানান রকম ওই কাজকর্ম কথাবার্তা আমরা দেখছি, এগুলো বিভিন্ন রকম। আমরা বলছি কি বিচার চাইছি আমরা আওয়ামী লীগের গুমের, আমরা কি বলছি বিচার চাইছি আমরা, যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলেন, আপনি ক্রসফায়ার বলেন, লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, এই যে সমস্ত ইনস্টিটিউশনগুলো ধ্বংস করেছে, আমরা বিচার চাচ্ছি। সংস্কারের কথা বিএনপি আগে বলেছে, ভিশন 2030 বলেন কিংবা 31 দফা বলেন। এখন যারা সংস্কারের কথা বলছে, আর 11-11 সময় যারা সংস্কারের কথা বলেছিল, মনে আছে, মনে হয়েছিল একটা গালি হয়েছিল না? কিন্তু এখন আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সেটা বলছি না, আমরা বলছি
সংস্কার আমরা চাই, সংস্কার ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। রিফর্ম, আজকে রিফর্ম থেমে যাবে না, রিফর্ম এটা অনগোয়িং একটা প্রসেস। ধন্যবাদ। আমি আসছি আপনার কাছে মেজজুলুর রহমান। মানে আমরা রাজনীতিটা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে নিষিদ্ধ করো, বাতিল করো, বর্জন করো, ঘৃণা করো, ফাঁসি দাও, এই মানে এর বাইরে কোনো মানে ধ্বংসের রাজনীতি, নির্মাণের কোনো রাজনীতি আসলে বাংলাদেশ এখন। সংস্কার হচ্ছে, সংস্কার শব্দের বন্যায় বাংলাদেশ ভাসছে, কিন্তু সংস্কারের শটা পর্যন্ত গত 9 মাসে দেখা যায়নি। হ্যাঁ, আপনি রেকর্ড বুক তাই বলে আর কি। আপনারা ব্যাখ্যা এটা করতে সত্যই পারেন। বলেছেন। মুন্নি তো খুব সুন্দর করে তার দলের মুখপাত্র হিসেবে মোটামুটি নির্বাচনী পূর্ব মহড়া প্রচার করে ফেললো চ্যানেলের প্ল্যাটফর্ম থেকে, শুনতেও ভালো লাগলো। অনেক আপনি একই প্ল্যাটফর্মে কথা বলছেন, রাইট। এখন আপনার কথাটা সঠিক। এই জায়গাটা আমার প্রিয় বোন মুন্নি আর একটু গভীরে গেলে হয়তো আনপ্লেজেন্ট কিছু কথা তার বলতে হতো। যে প্রাথমিক অবস্থায় আপনি যেমন প্রশ্ন করছেন যে আপনারা কি বিভ্রান্ত কি না, এটা নিয়েও আমি অনেক সময় নিজের কাছে নিজে প্রশ্ন করেছি। যেহেতু আপনাদের নেতৃত্বের একদম টপ পজিশনে, আমি অনেক টকশোতে আমি বলেছি যে আমি সেই নেতৃত্বের গুণাবলী, ব্যক্তিত্ব, তার দর্শন মোটামুটি আমি যতটুকু বুঝি, বিভ্রান্ত হওয়ার মতো মানুষ তিনি নন। তাহলে এই যে আপনার সামাজিক মাধ্যম, ইলেকট্রনিক্স এবং মিডিয়াতেও অনেক জায়গায় আমরা দেখেছি যে আগস্ট যে বিপ্লবটা আমরা বললাম আমাদের একটা বিশাল অর্জন, তখন বিএনপির যে একটা স্ট্যান্ড সবাই মনে করেছিল, বিশেষত যাদেরকে নিয়ে এখন আপনি বলছেন যে নিষিদ্ধ চাই, এ ধরনের স্লোগান, এগুলোর দাবি পথে ঘাটে চলছে, এর অবশ্যই কারণ আছে। এটার জন্য কিছু দায়িত্ব বড় দল এখন বিএনপি, আমার বোন মুন্নিদের দল, তাদের একটা বড় দায়িত্ব থাকে। বড় দল, বড় ভাই হিসেবে এই যে তরুণ যে ছাত্র সমাজ, তারা একটা দল গঠন করেছে, তাদের সম্পর্কে ছাত্র সমাজ দল গঠন করেছে। বাংলাদেশে 3 কোটি ছাত্র আছে, কতজন ছাত্র মিলে দল গঠন করেছে? শুরু করেছে, হয়তো কমবে বাড়বে, এটা তো মানে এটা কি ছাত্রদের দল বলা যায়? মানে ছাত্রদের দল বলা সমীচীন কিনা? না, এটা তো ব্যাকরণ সম্মত কিনা? এটা নিয়ে আমরা তো আলোচনা করেছি যে অতীতে ছাত্রদের অনেক গৌরবোজ্জ্বল ইতিহাস আছে তাদের আন্দোলনের, দেশের জন্য, জাতির জন্য, কিন্তু তারা কখনো কোনো ক্ষমতায় ভাগাভাগি করে নাই, ক্ষমতায় তারা যায় নাই, এবং পৃথিবীর ইতিহাসে এরকম নাই। এখন আমাদের এই অবস্থা কেন হয়েছে এটা নিয়ে একটু বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। এখন আসি বিএনপির, আপনার ওই কথাটা আমি বলি যে পথহারা কিনা। যেমন প্রথমে বিএনপি বলেছিল যে নিষিদ্ধের ব্যাপার নিয়ে যে এটা জনগণের ব্যাপার, তার পরবর্তীতে বলা হলো যে এটাও বলেছেন যে রাজনৈতিক দল নিষিদ্ধ করা ঠিকও না। একথাও তারা, হ্যাঁ, এটা ঠিক হবে না, এ কথাও বলা হয়েছে। এর পরবর্তীতে যখন আমাদের নতুন দল যে এনসিপি, তাদের অবস্থানটা একটু ব্যাকগ্রাউন্ডটা আমাদের ব্যাখ্যা করার প্রয়োজন। তাহলে সার্বিক পরিস্থিতিটা কেন এই জায়গায় এলো। মূলত বিএনপি বিগত 16-17 বছর আন্দোলন করেছে, তার সাথে ছোট অন্যান্য দল মিলে আন্দোলন করেছে, তারা অনেক জুলুম অত্যাচারের শিকার হয়েছে, এতে কোনো কারো সন্দেহ নাই, এটা নিয়ে কেউ প্রশ্ন করছে না। বিষয়টা হলো যে শেখ হাসিনা যেভাবে প্রশাসন, দল সাজিয়ে রেখেছিল, তাতে এই 16 বছরে তো তার কিছুই করা যায় নাই, বরং প্রতিটি আন্দোলন, প্রতিটি বড় বড় কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীরা জেলেই ভেসে গিয়েছে, তাদের অনেকে আত্মহত্যা দিতে হয়েছে, অনেকে জেলখানায় মারা গেছে, এখনও অনেকে
জেলে আছে। এমনকি অনেক নেতাকে দেখেছি তার মায়ের জানাজা আসছে ডান্ডাবাড়ি পরে অবস্থায় আমরা দেখেছি। তো সে জুলুম অত্যাচার তো জাতি দেখেছে। এখন যে পরিস্থিতিটা এখানে এই ছাত্র সমাজ নিয়ে, অর্থাৎ এই সিএনপি বললেই মনে হয় যে এনসিপি বললেই সবচেয়ে ভালো হবে, নতুন দল, তারা মূলত এই যে ফ্যাসিবাদী সরকারকে হটিয়ে দিয়েছে। তারা এই আন্দোলন, এই যুদ্ধ, তারাই নায়ক, তারাই বীর। তারা যদি 5ই আগস্টের আগে তারা বলতেন যে তারা দল করবেন, আপনি তাদেরকে, তারা সামনের সারিতে অনেকেই অ্যাক্টিভ ছিলেন, মানুষ কি তাদের পেছনে থাকতো? বা ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেটা তো একটা বড় কোশ্চেন মার্ক আছেই। বা তারা যদি বলতেন যে শেখ হাসিনাকে বিদায় করে আমরাই সরকার গঠন করব, মানুষ তাদের পেছনে যেত? আর তারা একা করেছে না, অন্যান্য রাজনৈতিক দল, সাধারণ মানুষ, নারী, পুরুষ, শিশু পর্যন্ত। হ্যাঁ, না সেটা আমি ওইটাই বলতে চাচ্ছি যে আপনি যে পেশায় যে বাহিনীতে ছিলেন, সেই বাহিনী যদি সেই দিন 3 তারিখ ওই ভূমিকা অবতীর্ণ না হতো, মানে সরকারের প্রতি এক অর্থে তার নিষেধাজ্ঞাকে মানে তার আদেশকে অমান্য না করতো, তাহলে কি পরিস্থিতি এরকম হতো কিনা? ওটা আমি আলাদা আলাদা করে ব্যাখ্যা করি। খুব বেশি সময় দেওয়া যাবে না, সময় প্রায় শেষ। হ্যাঁ, আমি শুধু বলবো যে তাদের ডাকেই মূলত, আমি শর্ট করে বলি, তাদের ডাকেই মূলত জনতা সাড়া দিয়েছে। বিএনপি এর আগে বড় বড় আন্দোলন, তারা বড় বড় ডেট দিয়েছে। আরেকটু বলি, তাদের ডাকে সাড়া দিয়েছে যদি না বলে, শেখ হাসিনার নির্মমতা আসলে মানুষকে রাস্তায় নামতে বাধ্য করেছে। আবু সাইদকে যেভাবে গুলি করেছে, তারপরে একের পর এক মানুষ, নির্মমতায় তো সবাই রাস্তায় আসে না, ঘরে বসে চোখের পানি ফেলে। নেতৃত্ব লাগে, এবার তো নেমেছে। রাইট, সেটাই বলছি, নেতৃত্ব লাগে। মায়েরা নেমেছে, বোনেরা নেমেছে। আপনি রাস্তায় নেমে যদি ডাক দেন তখন আমি আসতে পারি। একটা নেতৃত্ব থাকলে একটা জায়গায় সবাই আসতে পারে। এ সত্য আমাদের মেনে নিতে হবে যে এই তরুণদের বিশ্বাস করেছে, এটা অন্তত এই আন্দোলনে আমরা দেখেছি। এর আগে বিএনপি তো গুলি খেয়েছে, অনেক মিথ্যা মামলা গিয়েছে। লাস্ট যে অক্টোবরের শেষে যে 28 অক্টোবর, হ্যাঁ 28 অক্টোবর, সেখানে তো পুরা একটা যুদ্ধক্ষেত্র, একটা ভয়ঙ্কর রণাঙ্গন হচ্ছে ঢাকা সিটি। তাদের মহাসচিব থেকে শুরু করে জাতীয় পর্যায়ের এমন কোনো নেতা নাই যে তাদেরকে বাদ দিয়েছে, সব জীবন ভয়ে এদিক সেদিক ছুটাছুটি করতে হয়েছে। তো এইরকম একটা অবস্থার মধ্যে জনগণ কিন্তু পথে নামে নাই। এরা ডাকলে আসছে, তার মানে শেখ হাসিনার ফ্যাক্টরটা তো কনস্ট্যান্ট। উনার জুলুম, অত্যাচার, গুলি, গুম, খুন, অর্থ পাচার, এগুলা তো ওনার ইচ্ছা মতো উনি করেই গেছে। এগুলো হচ্ছে কনস্ট্যান্ট ফ্যাক্টর। তাদের ডাকে আসছে। আপনি যেটা প্রশ্ন করেছেন, হ্যাঁ, তখন প্রশ্ন আসতো যে আমরা তাকে এখান থেকে, ক্ষমতা থেকে নিক্ষেপ করে আমরা একটা দল গঠন করব। তখন পরিস্থিতি আমার মনে হয় ওরকম ছিল না, তারাও মনে হয় তখন এটা ভাবে নাই। তাই যদি ভাবতো তাহলে আগের একটা পরিকল্পনার ব্যাপার ছিল। নতুন একটা দল গঠন করলে তারপরে নেতৃস্থানীয় যাদেরকে নেতৃত্বে আনা যায় তাদেরকে নিয়ে কথাবার্তার প্রয়োজন ছিল, সেটা আমরা দেখি নাই। তবে তারা যাই করেছে তার জন্য তো আমরা তাদেরকে ধন্যবাদ দিই। তাদের এই কৃতিত্বের জন্য আজকে বিএনপি, আমি বলবো যে যতটুকু ইজ গোয়িং হয়েছে, এটা কি হতো না। আজকে বিএনপি যে সম্মানের জায়গায় আসছে, সেটাও তাদের কিন্তু একটা বিরাট ভূমিকা রয়েছে। এই সত্য আমাদের বলতে হবে। তাদের ভুলও আছে, ত্রুটি থাকতে পারে, সেটা অন্য ইস্যু। এখানে আসার পরে বিএনপি যদি আজকে তাদের নিয়ে না ভাবে, তাহলে কিন্তু নিতান্ত এটা দুঃখজনক ঘটনা হবে। কেন? এখন একমাত্র বড় দল বিএনপি ক্ষমতা প্রত্যাশী, এবং মাঠের যে সামগ্রিক অবস্থা, বিএনপি ক্ষমতায় যাবে, এটা নিয়ে মোটামুটি এদেশের মানুষ ধরে নিয়েছে। তাহলে যারা পিছনে থেকে এই পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিল, যে ম্যান বিহাইন্ড দি গান হু মেড দিস স্টেজ টু মেক এ গুড গোল ফর দি বিএনপির কিছু দায়িত্ব থেকে থাকে। কি, আওয়ামী লীগ যখন শেখ হাসিনা লুকিয়ে কিছু কিছু জায়গাতে আপনার ছাড়ছে, ভিডিও ক্লিপ ছাড়ছে, এটা কিন্তু একটা অস্বস্তি সৃষ্টি করছে। তারপর
ঝটিকা কয়েকটা স্লোগান ছাত্রলীগ যুবলীগ বের হলো, তখন এই ছাত্র অর্থাৎ এই নতুন দল তারা মনে করেছে এটা তো আমাদের জন্য একটা সামনে থ্রেট, এরা তো কনফ্রন্টেশন আমাদের সাথে চলে আসবে। কারণ যতদিন যাচ্ছে তত এটা পরিষ্কার হচ্ছে বিএনপি আস্তে আস্তে ক্ষমতার দিকে এগিয়ে যাচ্ছে তাদের মতো, তাদের চিন্তাভাবনা নিয়ে। জামাত তাদের একটা আদর্শবাদী দল, তাদের সেই আদর্শ নিয়ে তাদের গুছিয়ে সেই দিকে এগিয়ে যাচ্ছে। একটু আগে ওনাকে বলছিলেন বিএনপির অনেক দুর্নাম হয়েছে, অবশ্যই দুর্নাম হয়েছে 5 আগস্টের পরে চাঁদাবাজি করা, তারপরে দখলদারি, এটা হয়েছে। মুন্নি বলছেন যে আমাদের বিরুদ্ধে অপপ্রচার, হ্যাঁ বিএনপির বিরুদ্ধে তো রয়ের অপপ্রচারের প্রোপাগান্ডার ফ্যাক্টরি তো চালু ছিল এত বছর ধরে, এটা তো আমি প্রথম থেকে বলে আসছি। সেটাও তো আপনারা মোকাবেলা করে এ পর্যন্ত এসেছেন। কিন্তু এখন যেহেতু পরিস্থিতি আপনাদের একেবারে নদী পার হয়ে ঘাটে উঠতে যাচ্ছেন, তখন কেন এই দুর্নামটা কাঁধে নিতে হবে? তাদের আপনারা বলছেন যে যারা এগুলা করেছে দলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। ধন্যবাদ, ধন্যবাদ। আমি আসবো আবার আপনার কাছে। অ্যাডভোকেট ফারবিন নাসরিন মুন্নি, মনে শুনছিলেন আমার? না, আমরা ওই ঘৃণার রাজনীতি, ধ্বংসের রাজনীতি, ইনক্লুসিভ রাজনীতি, পজিটিভ রাজনীতি, পরিবর্তিত রাজনীতি, সেটা আমরা বুঝতে পারছি যে বিভিন্ন রকম একটা এর ভিতর দিয়ে আমরা এখন যাচ্ছি। আমি একটা প্রশ্ন করি, হাইপোথেটিক্যাল প্রশ্ন। মানে অতীতে আমরা দেখেছি যে ভোটের হিসাবে আওয়ামী লীগ 30-35% ভোট তার আছে, বিএনপিরও প্রায় একই রকম কম বেশি সব। আমরা যদি ইলেকশন হিস্ট্রি দেখি, আওয়ামী লীগ তো নিষিদ্ধ হলো, ধরেন নিষিদ্ধ হবে পার্মানেন্টলি বা একটা সময় পর্যন্ত, ইলেকশন তারা করতে পারলো না। কার কি ধারণা এই ভোটকে আওয়ামী লীগের তো সমর্থকরা আর তাদের দেশ থেকে বের করে দিচ্ছেন না, বের করে দিতে পারবেন না। পালিয়ে হয়তো নেতা কর্মীরা গেছে, সুবিধাভোগীরা গেছে 1000, 2000, 5000, কিন্তু বাকি যে লক্ষ লক্ষ বা কোটিরও হিসাবও করতে পারেন, কারা? মানে এনসিপি কি ভাবছে এই ভোট তাদের কাছে যাবে? জামাত ভাবছে তাদের কাছে যাবে আশ্রয়ের জন্য? না বিএনপি ভাবছে আমাদেরই সুবিধা হবে? না, আমরা এরকম কিছু ভাবছি না। কারণ কি, আমরা জানি যে আমাদের যে ভোট, আপনি 32-35% কিংবা এইবার যখন 5 আগস্ট হলো তার পরবর্তীতে বিএনপির জনপ্রিয়তাটা আরও বেড়েছিল। আবার পরবর্তীতে এখন দেখা যাচ্ছে যে ওই যে জোয়ার ভাটা, মানে নানান রকম প্রোপাগান্ডা ফেস করে আমরা গত 17 বছর যেমন ছিলাম এখনও আছি। জামাত ভোটের রাজনীতিতে আমাদের এলাই ছিল যে আমরা আমাদের ধানের শীষ প্রতীকে ওনারা নির্বাচন করেছে। এখন নানান রকম কথাবার্তা যেটা হচ্ছে আমরা সেটা দেখছি, আমরা খেয়াল করছি। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এটার অর্থ আমরা বিএনপি কখনোই মনে করি না যে 32-35% ভোট, কিংবা তার থেকে মনে করেন কম যে 10-5% ভোট, হ্যাঁ, কিংবা 5-10, যেটাই হোক। এখন সেইটা বিএনপির বাক্সে যাবে কিংবা এনসিপির বাক্সে যাবে কিংবা জামাতের ইয়েতে যাবে, ভোটটা তো হতে হবে, হ্যাঁ, টু ডিসাইড দ্যাট, এবং এটা আমরা দেখব। তবে আমরা মনে করি যে সত্যিকার অর্থে যারা সচেতন ভোটার আছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হোক কিংবা না হোক, যেই অত্যাচার, যেই অন্যায়গুলো তারা করেছে সেটাকে জাস্টিফাই করবার কোনো সুযোগ নাই। তবে যারা আওয়ামী লীগের এখনও অন্ধ সাপোর্টার কিছু থাকে, সব দলেই থাকে, তারা এখন আপনার সেই সমর্থকরা, সেই কর্মীরা কিভাবে অ্যাক্ট করবে কিংবা কিভাবে রিয়্যাক্ট করবেন, সেটা আমার মনে হয় আরেকটু টাইমের ব্যাপার আছে। ওইটা আমরা দেখব। সেখানে সাইকি আছে, আপনার সাইকোলজি, কিভাবে রিভার্স সাইকোলজি নাকি পজিটিভ, এটা এই মুহূর্তে আমার মনে হয় না এখন আমরা এটা ডিটারমাইন করতে পারবো, সময় বলে দিবে। এখন দেখেন, আমরা বিএনপি, কেউ যদি মনে করে আগেরটা এক ধরনের ফ্যাসিবাদ ছিল, এখন ফ্যাসিজমের অন্য চেহারা দেখা যাচ্ছে, এবং বিএনপি আগেও কিছু করতে পারেনি, এখনও কিছু করতে পারেনি, বরং এই দুয়ের মধ্যে পছন্দ করার একটা পরিবেশ যদি তৈরি হয়ে যায়, তখন কি হবে? কোন দুইয়ের মধ্যে? বিএনপি এবং বিএনপির বাইরের এখন যারা আছে আর আগে যারা ছিল। কারণ বিএনপি তো আগেরটাও পারেনি, কৃতিত্ব তো নিতে পারেনি। না, ওই যে উনি তো বললেন, আমি তো ওনার সঙ্গে কিছুটা না, আমি বলি তর্ক করার চেষ্টা করলাম। না, বিএনপি কিছু করতে পারেনি বিষয়টা এরকম না। দেখেন, বিএনপি আমরা এই যে গত 16-17 বছর ধরে এই যে আমরা কন্টিনিউয়াস, আপনি জানেন যে আপনার
টকশো সহ আমরা যে জনমত গঠন করার জন্য সভা সমাবেশ, যেহেতু ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ রেজিমে আমরা সেইভাবে করলে দেখেছেন 28 অক্টোবরের ইনস্টেন্স তো একটা না, এরকম শত শত হাজার হাজার আছে। তারা আমাদের উপর পুলিশ দিয়ে, তারা আমাদের উপর যত বাহিনী আছে সাউন্ড গ্রেনেড দিয়ে, টিয়ার শেল দিয়ে সুপ্রিম কোর্টে পর্যন্ত অ্যাটাক করেছে। যাই হোক, আমরা সেটা বলছি না। আমরা বলছি কি, বিএনপি আমরা গত 16 বছরের অধিক সময় ধরে রাস্তায় থেকে এই ফ্যাসিবাদকে মোকাবেলা করে যেই সিচুয়েশনটা ক্রিয়েট করে দিয়েছি, পরবর্তীতে এই জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থানটা হলো, সেটা একটা ফাইনাল যে ফ্যাসিবাদের পতন হলো, হ্যাঁ সেটা হয়েছে। সেটার জন্য বিএনপির কি কোনো কন্ট্রিবিউশন নেই? অবশ্যই আছে। এটা এমন না যে এটা মানে হঠাৎ অল্প কিছু না, এখানে আমাদের কেবল জুলাই আগস্টেই আপনি যদি ধরেন শত শত আমাদের আপনার কর্মী সমর্থক যারা আছেন ডাইরেক্ট বিএনপি করেন মারা গেছেন, আমরা জীবন দিয়েছি। তো আমাদের মরাল সাপোর্ট বলুন, আমাদের মাঠের সাপোর্ট বলুন, সব রকম সাপোর্ট আমরা কিন্তু রাস্তায় ছিলাম। এই যে জুলাই আগস্টের কথা বলছি, তার আগের কথা তো বলেই যাচ্ছে আমরা। এখন হয় কি, একটা ফ্যাসিবাদের পতন এত সহজ কথা না। আর এখন আওয়ামী লীগের সাবস্টিটিউট ফ্যাসিবাদ কিংবা আরেকটা স্বৈরাচার কিংবা আরেকটা একদলীয় কর্তৃত্ববাদী, এটা বাংলাদেশের মানুষ এখন নেবে না। কারণ কি, আপনি কিছু একটা বিরাট বড় চেঞ্জ হয়েছে বাংলাদেশের মানুষের মনোজগতে, যে আপনি যে জিনিসটা আমরা দেখছি, হ্যাঁ, যেটাকে বিভিন্ন সময় যেমন দেখছেন মানুষ অসম্ভব প্রতিবাদী হয়েছে, এখন দেখা যাচ্ছে তাই যে তারা ইনস্ট্যান্ট প্রতিবাদ করছে, ইনস্ট্যান্ট তারা বহু আপনার প্রোঅ্যাক্টিভ হচ্ছে, হ্যাঁ, এভাবে যদি বলি। কাজেই যে এখন আমরা যেই আসুক, হ্যাঁ, সেটা বড় কথা না, যদি আমরা মনে করি জনগণের যেই ক্ষমতা, ভোটের যে অধিকার, সেটা সত্যিকার অর্থে যদি তাদের হাতে দেয়া হয়, তারা যদি সিদ্ধান্ত নিতে পারে। বিএনপি আমরা যে খুব ক্ষমতা আশা করছেন ভোট আপনারা, আমরা তো যেটা সরকারের কথার মধ্যে আবার ইন্টারিম গভর্নমেন্টের একটু কথা তো স্ট্রেচ করেছে না টাইমের বেলায়। তো আমরা আশা করছি তাদের কথা তারা রাখুক, যত আর্লিয়েস্ট পসিবল টাইমে তারা তারা তো নতুন সংবিধানের আলোচনা করছেন, গণপরিষদের নির্বাচনের আলোচনা করছেন, রেফারেন্ডামের আলোচনা করছেন, অনেক আলোচনাতে আছে। দেখেন সংবিধান 2-3 বছর 4 বছরের আলোচনাও হচ্ছে, 5 বছরের আলোচনাও হয়েছে। 5 বছরের আলোচনা হয়েছে তো। এখন দেখেন এই সংবিধান সংশোধন কিংবা এই দ্বিতীয় অনেক রকম মানে কথাবার্তা আমরা যেটা শুনছি, আমরা সেটা সব কিছুই প্রত্যেকটা বেলাতেই আমরা কিন্তু বিএনপির পক্ষ থেকে যারা আমাদের সত্যিকার অর্থে সিদ্ধান্ত গ্রহণ করেন দলের পক্ষ থেকে, ওনাদের পরিষ্কার সুস্পষ্ট বক্তব্য জাতির সামনে কিন্তু তুলে ধরেছে, মানুষের সামনে তুলে ধরেছে। এখন এটা মানুষের পাবলিকের এটা হচ্ছে একসেপ্ট করবার ব্যাপার যে এই কথাগুলো যেটা আমরা বলেছি যে সংবিধান সংশোধন করবেন, কিন্তু কি সংশোধন করবেন, কিভাবে সংশোধন করবেন, এবং অন্যান্য যে বিষয় গুম কমিশন বলুন, অন্যান্য নির্বাচন কমিশন বলুন, প্রত্যেকটা কমিশন যেগুলো হয়েছে সেখানে আমরা সাহায্য করছি, আমরা সহযোগিতা করতে চাচ্ছি, হ্যাঁ, কিন্তু সেটার মানে এটা না যে এখানে আমাদের কোনো উইকনেস আছে, বিষয়টা তা না। এটা হচ্ছে যে একটা বড় দল হিসেবে বিএনপি তাদের যে একটা সাজেশন তা আমরা সেটা দিচ্ছি, দেওয়ার পরে এটা নেয়া এবং না নেয়া এটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট যারা আছেন ওনাদের ব্যাপার। তবে আমরা মানুষ মনে করে যে সত্যিকার অর্থেই এখন যদি একটা সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে হয়, সেই ক্ষেত্রে মানুষ আমার বিএনপিকেই পছন্দ করবে। কারণ বিএনপির আপনি দেখেছেন যে আমাদের দেশনেত্রী একটা দীর্ঘ সময় বন্দী। আপনার কি মনে হয় যে শুধু একটা লাইন বলি, আচ্ছা আপনি বলার পরে আমি একটা প্রশ্ন, আপনি এক লাইনে উত্তর দিলে হবে। আচ্ছা আমি শুধু একটা লাইন বলি। এই যে কিছুদিন আগে আমাদের দেশনেত্রী ওনার 2 পুত্রবধূকে সঙ্গে করে উনি লন্ডন থেকে বাংলাদেশে ফিরলেন, ওনার যে অসম্ভব জনপ্রিয়তা, একটা রাজনৈতিক দল এমনি তৈরি হয় না, দীর্ঘদিন পোড় খাওয়া রাজনৈতিক দল বিএনপি, ওনার লক্ষ লক্ষ লোকের যে আগ্রহ, ঢাকা শহর তো মানে একদম বন্ধ হয়ে গেছিল। এখন এই ভয়টাই আওয়ামী লীগ পেত কি, যে না বিএনপিকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না, জনপ্রিয়তা আমাদের দেশনেত্রীর, আমাদের মানে আমাদের নেতা, আমাদের নেত্রী
উনি বের হলে যে মানুষের ঢল, সেটা রোহিঙ্গাদের ওখানে গেলেও যেমন ওনাকে বছরের পর বছর মিথ্যা রাজনৈতিক মামলায় বন্দি করে রেখেছে, গৃহবন্দী করে রেখেছে। বাংলাদেশের মানুষের আদালতে সেই দিন বলেছিলাম উনি খালাস পাবেন, এই গত 12 বছর ধরে বলে এসছি, কিংবা তারও বেশি সময়। আজকে দেখেন আমাদের সর্বোচ্চ আদালত থেকে কি বলেছে ওনার মামলায়। কাজেই কোনটা সত্যি আর কোনটা মিথ্যা, কে সত্যিকারের আপনার নেতা, এটা নিক্তি দিয়ে মাপা, হ্যাঁ, জিনিসটা এমন না। জিনিসটা হচ্ছে যে আমি দেখব, আমি ফিল করব, আমরা দেখছি এবং বাংলাদেশের মানুষ অনুভব করছে। ওনার ফিরে আসার মধ্যে দিয়ে যে ভাইব তৈরি হয়েছিল, সেটা অন্য ইস্যুতে মিলিয়ে যেতে খুব বেশি সময় কিন্তু লাগেনি। তৈরি হয়েছিল সেটা ঠিক ছিল, বাট অন্য সামনে অন্যান্য ইস্যু নিয়ে মানে সেটাকে ক্যাপিটালাইজ করবার যে সুযোগ বিএনপির সামনে ছিল, আমার মনে হয় যে সেটা। আমার যেটা প্রশ্ন ছিল যে ধরা যাক অগাস্টে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, 3 মাসের মধ্যে নির্বাচন হলে বিএনপি যে ভোট পেত বা যে আসন পেত, আজকে কত পাবে? আর আরও 9 মাস পরে গিয়ে নির্বাচন হলে বিএনপি কোথায় দাঁড়াবে? না, এটা হাইপোথেটিক্যালি এখন বুঝে থাকলে তো ভালো। আমার প্রশ্ন যদি আপনি বুঝে থাকেন তাহলে তো আরো চেষ্টা করছি বোঝার। দেখেন 3 মাস 90 ডেজ আপনি যে সময়টা বললেন, তাই না, এটা আমাদের তারপর অভ্যুত্থান উত্তর পরিস্থিতিতে একটা নির্বাচনের বিএনপি কত ভোট পেত, কত আসন পেত, এখন কত পাবে, আরো 9 মাস পর হলে কত পাবে, সময় যত গড়াতে থাকবে এটা কোথায় গিয়ে দাঁড়াবে, কত বাড়বে? আপনি এমন একটা পারসেপশন মনে হচ্ছে আর কি, যে আন্ডারলাইং যে মিনিং প্রশ্নের, যে যত সময় গড়াবে বিএনপির ভোট আনুপাতিক হারে কমবে, বিষয়টা এরকম না। সেটা বলছেন আপনি যদি আমাকে দর্শকদের বিশ্বাস করাতে পারেন বা মেজর জিল্লুরকে জেনে এটা আরো বাড়বে, সেই জন্যই আমরা না ঠিক আছে আমি বলি, দেখেন আমরা একটু গুছিয়ে নিচ্ছি, কিন্তু আরো বাড়বে, ব্যাপারটা এরকম হতে পারে। আমি সেটা ঠিক আছে, তো আপনি দেবেন না, আমি তো এর আগেও বলেছি, আমি বলছি শুধু একটা পয়েন্ট একটু বলে নেই। 90 ডেজের যে বিষয়টা, না 3 মাস না 90 ডেজ না 120 ডেজ, না সেটা না, এটা একটা পয়েন্ট আপনি বলেছেন, কিন্তু এটা আমাকে একটু বলতে হবে। কারণ আপনি জানেন যে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধানটা সংবিধানে ছিল, সেখানে কিন্তু 90 দিনের বিধানই আপনার দেয়া ছিল, তাই না? তো সেই কথাটা বলছি যে 111-এর গভর্নমেন্ট যেমন 2 বছর থেকে অত্যন্ত আনপপুলার হয়ে চলে যেতে হয়েছে, পপুলারিটি নিয়ে এসেছিল কিন্তু অসম্ভব পপুলারিটি নিয়ে, কিন্তু এক্স্যাক্টলি, কিন্তু সেটা ধরে রাখতে পারেনি তারা। এখন সেটা অন্য কারো বেলায় একই রকমভাবে হোক, হ্যাঁ, সেটা আমরা ওইভাবে আশা করি না। আমরা চাই যে যার যেই কাজ সে সেই কাজ করে, যেহেতু নামেই পরিচয়, বলে না অন্তর্বর্তীকালীন সরকার, যে ওনারা তো পার্মানেন্ট এটা বলছে না, কারণ সংবিধানের আলোকে ওনারা তো সুপ্রিম কোর্টের মতামত নিয়ে তবেই এসছেন। আর এখন আপনি যেটা বলেছেন যে 9 মাস হোক কিংবা 6 মাস হোক, দেখেন আমি এর আগের সেগমেন্টে কিন্তু বলেছিলাম যে বিএনপির এগেইনস্টে একটা নেগেটিভ একটা প্রোপাগান্ডা, নেগেটিভ একটা ক্যাম্পেইন, সেগুলো কি হচ্ছে না হচ্ছে সেটা না, আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা এটা রাখতে হবে, এটা রাখতে হবে, কারণ কি আমরা একটা রাজনৈতিক আমরা নেট রেজাল্ট কি সেটা বুঝতে চাইছি। আপনি হাইপোথেটিক্যালি আপনি বলেন, ওই যে মেজর আবার আমার উপরে ক্ষেপে যাচ্ছেন। না আমি বলি যে দেখেন, সত্যিকার অর্থে আমাদের দেশের মানুষ যদি ভোট দিতে পারে, যেই ঘটনাগুলো হচ্ছে, আমি তো বলেছি যে সংগঠন হিসাবে সেটাকে অ্যাড্রেস করা হচ্ছে। এই যে কিছু দখলবাজি কিংবা চাঁদাবাজি, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান এমনও তো বলেছেন যে এরকম কিছু পেলে তাকে ধরে পুলিশে দিয়ে দেন, তো সেটা দিয়ে দেন না কেন? সেই কথা মেসেজ তো দেয়াই আছে, অত্যন্ত স্ট্রং। তাহলে এটা দাঁড়াচ্ছে নির্বাচন যখনই হোক না কেন আমরা তো জিতবই, সেটা আগেও 15 বছর অপেক্ষা করেছি, আরো 15 বছর না সেটা আমরা বলছি না, 15 বছর ওই টাইমটা আপনি দেন না। প্রথমে আমি মুন্নিকে বলি, আপনাদের লিপ সার্ভিসটা কম করে কাজ করে দেখাতে হবে আমাদের আমজনতাকে, প্রথম কাজ হচ্ছে এটা। আপনার শেষ কথাটা ধরে একটু বলি, অ্যাক্টিং চেয়ারম্যান উনি বলেছেন যে যারা এরকম অন্যায় করছে ধরে পুলিশে দিয়ে দেন। আমি উদাহরণ দিচ্ছি, মুন্নি এটা তো আপনিও জানেন, ময়মনসিংহে আপনাদের এক লোকাল নেতা, উনি পুলিশে ইয়াবা সহ ধরেছিল আসামি, তাকে ডেকে পুলিশকে তার বাড়িতে আনা হলো, জিজ্ঞাসাবাদ করা হলো, আমার হুকুম ছাড়া ধরলেন কেন, মামলা নিলেন কেন? বলে ইয়াবা সহ পেয়েছি। দেখেছে, তিনি ওপেনলি বলেছে যে আমার হাইকমান্ড থেকে এই এলাকার দায়িত্ব আমাকে দিছে, আমার সাথে কথা না বলে আপনি এদের ধরতে পারেন না, ছেড়ে দেন, ছেড়ে দিতে হয়েছে। তো পুলিশ কেন ছেড়ে দিল? সেটা কেন ছেড়ে দিল জিলুর ভাই শোনেন, আপনি তো স্বাধীন মানুষ, আমি চাকরি করেছি, আমু ছাড়ি না, আমু
ছাড়ি না। কেন ছাড়ি? আমার তো সম্বল চাকরিটা। আমি তো বুঝতেছি যে আমি যদি অথরিটির কথা না শুনি তাহলে তো একটু পরে আমার চাকরি থাকবে না, সমস্যায় পড়ে যাব, তাই না? আমি আমি বলি অ্যাক্টিং প্রেসিডেন্টের যে মামলাটা ছিল, মুন্নি জগতের বিচারক ছিল কি মুতাহার সাহেব, দেশ ছাড়া করে দিয়েছিল না শেখ হাসিনা, যে সত্য দিয়েছিল, উনি বলেছিল যে আমার বিবেকের সাথে আমি প্রতারণা করতে পারবো না, এটা তারেক রহমান সাহেব নির্দোষ। তো উনার তো বাড়ি ছেড়ে মালয়েশিয়ায় কোথায় যে লুকায় থাকতে হয়েছে যান বাঁচানোর জন্য। তার চেয়ে বড় আমাদের প্রধান বিচারপতিকেও যান হাতে নিয়ে চলে যেতে হয়েছে। তো এটা আপনি যে প্রশ্ন করলেন কেন ছাড়লো, এখন কেন একটা গাছে 10টা পাখি আছে, একটা পাখি গুলি করে মারলাম, আর কয়টা থাকে? আর কয়টা থাকে? সেই ছোটবেলায় আমরা অঙ্ক করছি, একটাও থাকে না। তো বিষয়টা হচ্ছে এই, আমাদের আদেশ আছে, কিছু কাজ করে দেখাতে হবে স্ট্রংলি। আমি তারেক রহমানকে বলবো যে আপনি তো স্ট্রং মানুষ, আমি জানি, সেই স্ট্রং আপনার উইল দেখান। আপনি বলছেন দলকে যদি নিয়ন্ত্রণ করা না হয় ম্যাডামের ইমেজের উপরে, তারেক রহমানের ইমেজের উপরে ভর করব সবাই, আর সুযোগ সুবিধা নেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে এই দলের জনপ্রিয়তা ঘাটে ঘাটে খোয়াই দিবে, এটা তো আমার মনে হয় তারেক রহমান টলারেট করা মানুষ না। নিশ্চয়ই আমার কথা উনি শুনবেন, আর আশা করি যা করণীয় উনি জানেন, উনি করবেন। আর একটা কথা বলি, আপনি জিজ্ঞেস করছিলেন ভোটের কথা, যে আওয়ামী লীগের একটা ভোট আছে, বিএনপির একটা ভোট আছে। ভোট তো ভাগ করে আমরা জানি, সেই 30% মুন্নি যেটা দাবি করছে। আপনি বলছেন যে না, আওয়ামী লীগের ভোটটা কোথায় যাবে, আপনারা আশা করেন কি আপনাদের আসবে কি না? সোজা হিসাব, মুন্নিদের এমনি সহজে আসবে না, আসবে কিছু ওই যে দলীয় যে সমস্ত নেতা আছে বিভিন্ন এলাকা ভিত্তিক, তাদের শেল্টারে থাকার জন্য হয়তো বলবে যে আমি আপনার সাথে আছি, ভোট টোট কী কর্মকাণ্ড করতে হবে, ব্যবসা বাণিজ্য যা করছি আমাদের ইজি গোয়িং দিয়েন, এই একটা আছে। আর একটা আওয়ামী লীগের হয়তো ক্লিন ইমেজের 2-1 যদি থাকে, স্বতন্ত্র প্রার্থী হয়ে দাঁড়াতে পারে, সেখানে 2-4টা ভোট পেতে পারে, আর কিছু জামাতের কাছে চলে যাবে। আর ভোট আওয়ামী লীগ না থাকলে আগের মতো ওই যে ভোটার বাড়ির থেকে টেনে আনা, এখন বড় ভোটার টেনে আনার মতো দল হচ্ছে এখন বিএনপি আর জামাত। আপনি যেটা বলতেছিলেন যে সামনে যত দিন যাবে তত বাড়বে কি কমবে, এটা টমাস ম্যালথাসের থিওরির মতো বলতে হবে যে এটা প্রপাগেট হবে জনপ্রিয়তা বাড়তির দিকে না কমতির দিকে, এটা নির্ভর করছে আপনারা দলকে কিভাবে এখন হ্যান্ডেল করবেন। এখন একটা কথা মনে রাখবেন, আমরা এখন এমন একটা সিচুয়েশনের ভিতরে চলে আসছি, এখানে বিগ প্লেয়াররা কিন্তু এখানে প্লেতে চলে আসছে। আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন আমি কি মিন করছি। এখন শুধুমাত্র আওয়ামী লীগ আর বিএনপির ভিতরে বাংলাদেশের পরিস্থিতি নাই, এখানে বিগ প্লেয়াররা এখানে মাথা ঢুকিয়ে ফেলেছে। সেই পরিস্থিতিতে একটা দলকে তার জনপ্রিয়তা নিয়ে দেশের মানুষের চাহিদা পূরণ করে ক্ষমতায় যে আমাদের সঞ্চালক সাহেব বলেছিলেন যে আপনারা কি দ্রুত নির্বাচন চাচ্ছেন না চাচ্ছেন না, তার কারণ উনি বললেন যে চালাতে পারবেন কিনা, ইট ইজ এ গ্রেট চ্যালেঞ্জ। হয়তো কাল নির্বাচন দিলে, মন্তব্য করিনি, আমি বুঝতে চাইছিলাম এখানে প্রভোগ করার চেষ্টা। কাল নির্বাচন দিলে আমি আশা করি যে বিএনপি ক্ষমতায় আসবে, ক্ষমতায় এসে দেশ পরিচালনা একটা সুকঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। পূর্বে যে পরিস্থিতি ছিল দেশের ভিতরে বাইরে আন্তর্জাতিক প্রেক্ষাপট অনেক পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের মধ্যে যেমন এখন আমাদের বর্তমান যে সরকার, এটা নিয়ে আমি অ্যানালাইসিস করছি অনেক, এক ডক্টর ইউনূস ছাড়া বাকি কেউ কোনো স্টেক হোল্ডার বলে আমার কাছে ওরকম প্রতীয়মান হয়নি। ডক্টর ইউনূসের ফেস ভ্যালু আমাদেরকে এই পর্যন্ত একটি স্টেবল রেখেছে। তা নাহলে 5 আগস্টের পরবর্তীতে শুধুমাত্র পার্শ্ববর্তী আমাদের বড় বন্ধুদের যে খেল তামাশা শুরু করেছিল, অন্য কোনো দল বা অন্য কোনো দলের নেতা নেত্রী সামনে থেকে এটা হ্যান্ডেল করা
একটা মুশকিল ছিল। যেমন তারা প্রথম কার্ড একটা দিল কি মন্দির ভেঙে ফেলতেছে, দ্বিতীয় কার্ড সংখ্যালঘুদের মেরে ফেলতেছে, শেষ পর্যন্ত কি বলল, মৌলবাদের, ইসলামী মৌলবাদের উত্থান হচ্ছে। পশ্চিমাদের বিশ্বাস করাতে পারে নাই। কেন পারে নাই? শুধুমাত্র ডক্টর ইউনূসকে তারা চেনে, তারা জানে যে এই গপ্প তারা খায় নাই। তো আমি, আপনি বা আরেকজন এখানে এই অবস্থানে থাকলে পরিস্থিতি ভিন্ন হতো। এই জন্য আমি বলছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক আগে বলেছিলেন, উনি কিন্তু অনেক দূরদর্শী চিন্তা করতে পারেন, অনেক আগে বলেছিলেন যে আপনারা যত সহজ মনে করছেন সামনের নির্বাচনটা অত সহজ নয়, খুব কঠিন সময় সামনে। কিন্তু উনার কথা কর্মীরা, নেতারা কি সিরিয়াসলি নিয়েছে? আমার তো মনে হয় হয়তো কিছু নেতাকর্মী নিয়েছে, বেশিরভাগ নেতাকর্মী স্রোতে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে চলছে। এখন বিএনপি বড় দল, এই দেশের মানুষের আশাকাঙ্ক্ষার একমাত্র প্রতীক এখন বিএনপি। অনেকে চেষ্টা করছে, তারা তরুণ, নতুন, নবগঠিত দল, তাদের নাই সেই তৃণমূল পর্যায় পর্যন্ত কোনো কমিটি, তাদের জনগণের সাথে ওইভাবে একটা আপনাদের যে বন্ডিংটা হয় নাই। সুতরাং তাদের তো অনেক সীমাবদ্ধতা রয়েছে। সেই সমস্ত পরিস্থিতিতে বিএনপির কাঁধে অনেক বড় দায়িত্ব। এই দায়িত্ব এমন না যে এলাম, হেঁটে যে চেয়ারে বসলাম, সেই চেয়ারে বসে থাকা কঠিন কাজ হয়ে যাবে। তার জন্য প্রিপারেশন আপনার কর্মীদের তৈরি করতে হবে, জনগণকে তৈরি করতে হবে স্বাধীন চেতা জাতি হিসেবে টিকে থাকার জন্য। এই একটা সুযোগ আসছে, ডক্টর ইউনূস বুঝিয়ে দিয়েছে যে এই বাংলাদেশের মানুষ আর কারো করাত্ম মেনে নেবে না। উনি যেভাবে একটার পর একটা জায়গায় হাত দিচ্ছে, দেখেন দাদাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই জায়গায় উনার কাছ থেকে যিনি ইট ইজ এ র্যালি পাওয়ারটা ধরবেন, ওনাকেও কিন্তু ওনার লাইনে চিন্তা করতে হবে। ওই রকম ব্যক্তিত্ব, সাহসী হতে হবে, প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। তারপর আরো একটা ডাইমেনশন চেঞ্জ হয়ে গেছে এই ভারত পাকিস্তানের কয়েকদিনের যুদ্ধে। আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্প প্রথমে বলছে যে ওটা তোমাদের ব্যাপার, ওটা বেশি একটা নাক গলাতে চায়নি। পরবর্তীতে দেখছে পশ্চিমাদের তো ব্যবসা খারাপ হয়ে যাবে। দাসো কোম্পানির আপনার রাফেল, তাদের শেয়ার মার্কেট অর্ধেকে নেমে গেছে। তারা বলতেছে যে এটা তো ভারতের দেওয়া ভুল হয়ে গেছে, এই প্লেন ওয়ার্ল্ডের সবচেয়ে সফিস্টিকেটেড মূল্যবান প্লেন, তাদের ঘায়েল করে দিছে চায়না প্লেন, আমাদের পাকিস্তানের বন্ধুরা। এই অবস্থায় আমেরিকা মনে করলো যে না, এটা তো বন্ধ করে দিতে হবে, দিল। তারপরে কি কথা চলে আসলো? করিডোরের কথা। করিডোর নিয়ে একটু কথা বলতেই হবে আমাকে। আপনারা প্রথমে করিডোরের পরে বলেন নাকি একবারে শেষ করে দিবেন? একবারে শেষ করে দিই, যেহেতু মুড আসলে। ঠিক আছে। করিডোর নিয়ে আপনারা প্রথমে কি বললেন যে না না না, এটা আমাদের জন্য ভালো না, এটা দেশের মানুষের মঙ্গল আনতে পারে না। আবার কে বলেছেন যে নির্বাচিত লোক ছাড়া এটা করা ঠিক না। আবার অন্য ভার্সনের কথা শুনেছি যে স্টেক হোল্ডারদের সাথে কথা না বলে এটা করিডোর দেওয়া বা অ্যাগ্রি করা ঠিক হয়নি। এখন করিডোর কি জিনিস আমাদের বুঝতে হবে যে কনফ্লিক্ট এরিয়াতে সেখানে জোনে হিউম্যানিটেরিয়ান কিছু অপারেশন করার জন্য জাতিসংঘ তাদের খাদ্য, ওষুধপত্র, চিকিৎসা, এটার জন্য একটা করিডোর তারা চায়, একটা স্পেস চায় আসা যাওয়ার। এটা ওয়ার্ল্ডের অনেক জায়গায় আছে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনার কথা সূত্র ধরে আপনি যেমনটা বলছিলেন যে আমাদের বন্ধু পাকিস্তান ভূপাতিত করেছে ভারতীয় বিমান, পাকিস্তানের বন্ধুরা। তা আগে তো আমরা বন্ধু রাষ্ট্র ভারত শুনতাম, এখন কি বন্ধু রাষ্ট্র পাকিস্তান? আমি কোনোদিন ভারতকে আমার বন্ধু মনে করি নাই, এটা তো আপনি জানেন। না না, ৭১ সালে স্বাধীনতায় যারা বলে যে ভারত আমাদেরকে সাহায্য করছে, আমি বলছি না আমাদের সাহায্য করে নাই, ওরা ওদের আমি বলছি অন্যদের কাছ থেকে আমরা শুনতাম এটা। এখন আমরা ওটা তো রয়ের শিখানো, এখন আমরা নতুন করে এটা ওই শেখ হাসিনাকে সামনে দিয়ে এটা একটা মুখ্যমন্ত্রীর দায়িত্ব করিয়েছে, আর এই দেশের মানুষকে সত্য কথা বলতে কি দিল ভাই। এখন আমরা নতুন করে শুনছি বন্ধু রাষ্ট্র পাকিস্তান, নতুন না পুরানোই ছিল। আমি এই যে আমরা জাতিসংঘে এই পাকিস্তানের সাথে অন্যান্য অফিসারদের সাথে কাজ করেছি, তাদের সাথে আপনি মেশেন, দেখবেন অন্তর থেকে ফিল করবেন
যে তাদের আন্তরিকতা। এই আমি অনেক ইয়াং অফিসারদের জিজ্ঞেস করছি যে 71 সালে তোমরা যে এইগুলা করলা, অ্যাকচুয়ালি দেখেন যে আমরা মুসলমান, একজন মুসলমানের একদম বন্ধু, এটা তো আমাদের ইসলাম বিধানই রয়েছে। আর ভারতের কথা বলতেছেন যারা বলে এই জিকির, এরা হচ্ছে শান্তিনিকেতনের কতগুলা মুরিদ, এইগুলা প্রচার করতো যে তারা আমাদের বন্ধু। কিন্তু আমি কোনোদিন তা বলি না। আমি বলি যে এই পূর্ব এবং পশ্চিম ভেঙে দুর্বল করার জন্য ভারত এখানে এসেছিল, আপনাকে আমাকে সাহায্য করতে আসে নাই। আমি অত বোকা লোক না, ওই শান্তিনিকেতনের বোকা হলে আমি এখানে ইনভাইট করতাম নাকি আপনাকে? না, এখানে আমি বোকা, একমাত্র বোকা থাকতে চাই। বোকার এখন ডেফিনেশন কি, বোকা কাকে বলে, বোকা কয় রকম আর কি কি, হ্যাঁ সেটাও আমার মনে হয় না। ঠিক আছে, আমি লাস্টের কথার থেকে একটু আসি যে দেখেন এখানে দিল্লি না পিন্ডি না, হ্যাঁ বাংলাদেশি তো আমরা আমাদের দেশের যেই স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের, সেই প্রশ্নে সবার সাথে একটা সুসম্পর্ক মর্যাদার ভিত্তিতে, বন্ধুত্বের ভিত্তিতে, যেটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু করেছিলেন, এবং সার্ক প্রতিষ্ঠা করে উনি আমাদের এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যে একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম, একটা ফোরাম তৈরি করা যায়, যেটাকে আরও অনেক আগানো যেত, কিন্তু দূরদর্শিতার অভাব বলুন কিংবা ইনিশিয়েটিভের অভাব বলুন, সেটা পরবর্তীতে কোনো কেউ এসে হয়তো এটা যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছে, হয়তো ফ্যাসিস্ট কিংবা আরও যারা ছিল তাদের অতটা মনোপুত নাও হতে পারে, হয়নি। আর করিডোর প্রশ্নে তো আমাদের দলের স্ট্যান্ড অত্যন্ত পরিষ্কার, বলেছে যে নির্বাচিত সরকার এই ধরনের ডিসিশন, সিদ্ধান্ত, পদক্ষেপ এগুলো ওনারাই ভালো নিতে পারেন। এখন বিএনপির বেলায় যেমন এর আগের তো কথা আপনি বলেছেন যে এই যে একটা ময়মনসিংহের ঘটনা আপনি বললেন, হ্যাঁ এখন এই ঘটনায় আমরা কি প্রোঅ্যাক্টিভ হতে পারি? মানে এটা কি সম্ভব? আমি কি জানতে পারবো? বিএনপি তো অনেক বড় দল, অনেক বড়, একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত আমাদের যে আপনার স্তরে স্তরে কমিটি আছে, মানুষ আছে, নেতা আছে, কর্মী আছে, সমর্থক আছে। মিডিয়াতে আসলে তো সেটা না জানার না, আমি বলছি কি প্রোঅ্যাক্টিভ হতে পারবো না জিলুর ভাই। কারণ কি ঘটনা ঘটে গেলে আপনি জানেন যে আমাদের হাজারের কাছাকাছি, তারও বেশি বিভিন্ন সময়ে এই গত মাস কয়েকে আপনার বহিষ্কার করা হয়েছে দল থেকে এই ধরনের ঘটনায়। কাজেই আমরা বিএনপি থেকে বলা হয়েছে, আমাদের যারা সত্যিকার অর্থে সিদ্ধান্ত নেন ওনারা বারবার বলেছেন, আপনারা যদি দেখেন বিএনপির নামে কেউ চাঁদাবাজি করছে তাকে ধরে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে বিচারের ইয়েতে দিয়ে দেন। তা আমরা তো তাদেরকে কোনো শেল্টার দিতে চাচ্ছি না, কিন্তু আপনি জানেন যে এই রকম পরিস্থিতিতে বিভিন্ন সময় দেখবেন যে ওই যে শীতের পাখি, বসন্তের কোকিল, হাইব্রিড, অপরচুনিস্ট এরকম লোক এরা কিন্তু ঘুরতে থাকে। আমি দেখিনি কোনো দিন, গত 12 মনে করেন 14 বছরে, কিন্তু এখন মাঝে মধ্যে এরকম দেখা যায়, মিলছে। কাজেই বিষয়টা এমন না যে আমরা এটা দেখছি এবং চোখ বন্ধ করে আছি, না, আমাদের লোকজন এটা দেখছেন এবং সেই সাথে চেষ্টা করছেন যে এটাকে কিভাবে মিনিমাইজ করা যায়, কন্ট্রোল করা যায়, হ্যাঁ সাংগঠনিকভাবে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া যায় বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়। এখন মূল কথাটা যেটা বলে আমি শেষ করতে চাই সেটা হচ্ছে, যেই গণতন্ত্রের জন্য, যেই ভোটের জন্য, জনগণের ম্যান্ডেটের জন্য নির্বাচন, সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য এত ভোগান্তি আমাদের দেশের এই কোটি কোটি মানুষের, এতগুলো দীর্ঘ সময় এই ফ্যাসিবাদের জুলুম, অত্যাচার, নির্যাতন, কালো আইন, গায়েবী মামলা, হামলা, এগুলোর ভেতর দিয়ে আমরা এসছি, আমাদের জীবন অতিষ্ঠ করে দিয়েছিল। এটার কোনো রকম রিপিটেশন, হ্যাঁ পুনরাবৃত্তি বাংলাদেশের মানুষ নেবে না, সে যেই হোক, যেই করুক, আমি করি কিংবা আপনি করেন। আপনারা তো গত 15 বছরে অনেক সাফার করেছেন, মেজর জিল্লুরও বলেছেন, আপনিও বলেছেন, আমিও মানি এবং প্রশ্ন করবার সময় সেটা বলেছি। সো ওর ফলে কি আপনারা এক ধরনের ট্রমাটাইজড কিনা, জাস্ট মানে আপনারা কি মনে করেন কিনা যে নির্বাচনের দাবি, আপনারা তো প্রথমেই আপনারা 3 মাস বলেছিলেন, তারপরে যৌক্তিক সময়, এখন ডিসেম্বর, কেউ বলেছেন জুলাই আগস্ট সম্ভব। তো আমার প্রশ্ন যে নির্বাচনের এই দাবিটা যদি আপনারা মিন করে থাকেন, মিন না করলে তো কোনো কথা নেই, মিন করলে ধরেন এই দাবিটা জানাতে ধরি, এই যেমন এনসিপি, জামাত যেভাবে
2 রাতের মধ্যে একটা দাবি আদায় করে ফেললো। তো আপনারা এরকম একটা রোড ম্যাপের জন্য যদি দাবি জানান, রাস্তায় নামেন, আপনাদের কি ভয় যে পুলিশ আপনাদের পেটাবে বা সেনাবাহিনী ট্যাঙ্ক নিয়ে চলে আসবে সামনে? না, সেটা সেই ভয় আমরা পেলে, দেখেন আমরা তো আছে কিনা মানে এরকম না, এরকম কোনো আশঙ্কা বা সম্ভাবনা আমরা দেখেন কি না? মানে হয় কি, আমি তো এর আগে আপনাকে বলেছি যে আমরা ট্রমাটাইজড আমরা না, কারণ কি এত কিছু ট্রমা হওয়ার মতন বহু কাজ করেছে এই আওয়ামী লীগ সরকার, কিন্তু না 3 মাস বলেন কিংবা যৌক্তিক সময় বলেন, নির্বাচন আমরা চাই। এখন রোডম্যাপের কথা আমাদের দল থেকে টাইম অ্যান্ড এগেইন বলেছে যে আপনারা নাকি আপনাদের দলের মধ্যে অনেক রকমের প্লেয়ার আছে, অনেক রকমের স্বার্থ, এটা ব্যালেন্স করে একটা জায়গায় আসা আমাদের দলের মধ্যে সেটা ইন্টারেস্ট তো একটা জায়গায় সবার এক, না ইন্টারেস্ট তো একটা জায়গায় সবার এক, আন্তর্জাতিক না জাতীয়। আমি তো এর আগেই বলেছি একদম শুরুতে যে এখানে ভূ রাজনীতির ব্যাপার আছে, এখানে আপনার ওয়ার্ল্ড পলিটিক্স, যেখানে দক্ষিণ এশিয়ায় যে ইকুয়েশনগুলো হচ্ছে, এশিয়া প্যাসিফিক সহ আপনার রোহিঙ্গা ইস্যু সহ করিডোর বলুন, কিংবা রাশিয়া, চায়না, ইন্ডিয়া এবং আরও পরাশক্তি যারা আছেন, হ্যাঁ, তাদেরকে সহ এখানে যে রকম পারদ ওঠানামা করছে, হ্যাঁ, এটা আরেকটু সময়ের ব্যাপার আছে। তবে আমাদের বেলায় একটা জায়গায় আমরা একদম পরিষ্কার, সেটা হচ্ছে যে গণতন্ত্র এই শব্দটা আমরা মিন করি এবং সেই জন্য সত্যিকার অর্থে একটা নির্বাচিত সরকারের কোনো বিকল্প হতে পারে না, কারণ নামেই তো পরিচয়। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মেজর জিল্লুর রহমান এবং অ্যাডভোকেট ফাহিম নাসরিন মুন্নি, অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। জুলাই আগস্টে নিঃসন্দেহে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র। 90তেও যেমন গণতন্ত্র মুক্তি পাক, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের মানুষ এমনকি স্বাধীনতা সংগ্রামে গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে লড়াই করেছে, যুদ্ধ করেছে, কিন্তু বাংলাদেশের মানুষ বারবার হোঁচট খেয়েছে। দিন যত গড়াচ্ছে এটা মনে হচ্ছে, অনেকে বিশ্বাস নাও করতে পারেন, অনেকে নানা রকমের আত্মতৃপ্তি থাকতে পারে, গণতন্ত্র যে আকাঙ্ক্ষা বা গণতন্ত্রে উত্তরণের যে পথ, সেখান থেকে বাংলাদেশ অনেক অনেক দূরে সরে যাচ্ছে সময় যত গড়াচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র কি শেষ পর্যন্ত অধরাই থেকে যাবে? এই প্রশ্নের উত্তর খুঁজবার জন্য হয়তো আরও সময় অপেক্ষা করতে হবে আমাদের। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।